ওয়েল, তো মরশুমের প্রথম ডার্বি এবং সেই ডার্বির রং কিন্তু লাল হলুদ। 3-2 গোলে কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে ক্যালকাটা ফুটবল লিগের এই ডার্বি জিতলো এবং সিজনের প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের নামে রইলো। এই সিজনে আরও অনেক ডার্বি ওয়েট করে বসে রয়েছে। ডুরান্ড কাপে দেখা হয় কিনা দেখার অপেক্ষা থাকবে। তারপর অবশ্যই জানি আইএসএল রয়েছে বা তার আগে সুপার কাপ রয়েছে, তো ডেফিনেটলি আরও অনেক কটা ডার্বি আমরা এনজয় করব। কিন্তু প্রথম ডার্বিটা ইস্টবেঙ্গল 3-2 গোলে নিজেদের নামে করতে সক্ষম হলো। আজকের এই দিনটা, আজকের এই 26শে জুলাই দিনটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আরও একটা বিশেষ কারণে খুবই ইম্পর্টেন্ট। আজকের দিনটা আসিয়ান কাপের জয়ের দিন। 22 বছর হয়ে গেল, 2003 সালে এই 26শে জুলাই কিন্তু ইস্টবেঙ্গল আসিয়ান কাপ জিতেছিল। ঘরের বাইরে গিয়ে বিদেশের মাটি থেকে ইস্টবেঙ্গলের জয় পতাকা উড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু আসিয়ান কাপ জয় করে ফিরতে পেরেছিল। সেই বেক তেরো শাসানা, বর্তমানে যারা পুলিশ তেরো শাসানা, সেই টিমকে কিন্তু ফাইনালে হারিয়ে ইস্টবেঙ্গল আসিয়ান কাপ জয় করে ফিরেছিল এবং সেই আসিয়ান জয়ের সবথেকে বড় পিলারটার নাম ছিল শ্রদ্ধেয় সুভাষ ভৌমিক। আজকের দিনে অন্তত পক্ষে ইস্টবেঙ্গল জনতা তাকে স্মরণ না করে এই দিনটা শুরু করতে পারেন না। এবং সেই দিনটাতে যদি বিকালে বা সন্ধেবেলার একটা রেজাল্ট এই ধরনের আসে যে আর্চ রাইভাল মোহনবাগানকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জয়, আমার মনে হয় যে সকালের পর সন্ধেটাও কিন্তু ইস্টবেঙ্গল জনতার জন্য একইভাবে সুন্দর হয়ে উঠল। সব কিছু নিয়েই ভিডিওতে কথা বলবো। প্রথমে অবশ্যই একটু আসিয়ানের স্মৃতিচারণা হয়ে যাক, কারণ সেই টিমটা যখন আসিয়ান কাপ জিতছে তখন আমরা এত কিছু সিরিয়াসলি জানতাম না, খুবই ছোট ছিলাম এবং সেইভাবে ম্যাচও আমরা দেখতে পাইনি, খুব স্বাভাবিক। কিন্তু প্রতিদিন যখন খবরের কাগজে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচের আপডেট বেরোতো, সেইগুলোকে আমরা এনজয় করতাম যে এখান থেকে একটা ক্লাব গিয়ে কিভাবে বিদেশের মাটিতে প্রত্যেকটা ম্যাচে সাকসেসফুলি ভালো খেলছে এবং সেখানে একজন ইন্ডিয়ান প্লেয়ার কন্টিনিউয়াসলি ম্যাচের পর ম্যাচ গোল করছে এবং গোটা টুর্নামেন্টের শেষে হি ইজ দ্য গোল্ডেন বুট উইনার ভাইচুং ভুটিয়া। তার নামটা আমরা কেউ ভুলতে পারি না। ষষ্ঠী দুলে তার সেই উক্তি, ইউ চাইম্যান আই ষষ্ঠী দুলে, এগুলো ভোলার মতো জিনিস না। বাট হ্যাঁ, আমি আবারও বলছি, যেহেতু আমরা সেই ম্যাচকে লাইভ দেখতে পারিনি, সেই ম্যাচকে আমরা লাইভ এনজয় করতে পারিনি, কিন্তু তারপরে আমরা বিভিন্ন মিডিয়ামে সেই খেলার ঝলক দেখেছি, সেই ম্যাচের মুমেন্টস আমরা দেখেছি, সেই ফাইনালের মুমেন্টস আমরা দেখেছি এবং দেখেছি 2003 সালের সেই এলজি আসিয়ান কাপের যখন ট্রফি প্যারেড হচ্ছে, যখন প্লেয়াররা সেলিব্রেট করছে, সেখানে জাতীয় পতাকা, সেখানে লাল হলুদ পতাকা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখেছিলাম সেই সুভাষ ভৌমিকের হিরোইক কিছু ইন্টারভিউতে কথা, এবং তিনি কিভাবে ভোকাল টনিক দিয়ে প্লেয়ারদেরকে চাঙ্গা করতেন, কিভাবে একটা গোটা টিমকে সঙ্গবদ্ধ করেছিলেন এবং কিভাবে টানা 2-3 বছর 4 বছর ধরে একটা টিম সাকসেসফুলি রান করেছিল তাঁর কোচিংয়ে, আমরা সবটাই কিন্তু সেই সময়ের ইতিহাস ঘাঁটলে গিয়ে দেখতে পাই। তো আজকের এই দিনটা ইস্টবেঙ্গল জনতার জন্য ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট ডে। আজকের এই দিনটা গর্বের আসিয়ান জয়ের 22 বছর পূর্তি হয়ে গেল। দেখতে দেখতে বলতে গেলে আমরা বড় হয়ে গেলাম আসিয়ান জয়ের গল্পগাথা শুনতে শুনতে। এবং অবশ্যই যে কোনো একটা ইন্ডিয়ান ক্লাবের ঘরের বাইরে গিয়ে বিদেশের মাটিতে একটা আন্তর্জাতিক মানের ট্রফি জিতে ফিরে আসা, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গলের জন্য, সেটা ইস্টবেঙ্গল করতে পেরেছিল। সো আজকের এই দিনটা ভীষণভাবে তোমরা সেলিব্রেট করো, আসিয়ান জয়ের এই দিনটাকে মনে রেখে, মাথায় রেখে, তাকে সম্মান জানিয়ে। কিন্তু অবশ্যই কথা বলতে হবে ডার্বি নিয়ে, যে ডার্বি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে ছিল, কারণ এর আগে ডার্বির ডেট ক্যান্সেল হয়েছে। ওয়েদারের এই অবস্থা, ডার্বি সাকসেসফুলি এনজয় করা যাবে কি না, সমর্থক মাঠে কত যাবে বা তারা কত ভালোভাবে খেলা দেখতে পাবে, সব নিয়ে একটা কোথাও ধোঁয়াশা ছিল। একটা ভীষণভাবে আমরা চাপের মধ্যে ছিলাম যে কীরকম এনভায়রনমেন্ট হতে চলেছে। কিন্তু না, সব কিছু প্রতিকূলতাকে কাটিয়ে যেভাবে একটা সুন্দর ডার্বি আয়োজন করতে পেরেছে আইএফএ, ধন্যবাদ জানাতেই হয়। তাদের ভীষণ রকমের সমস্যা রয়েছে, তাদের প্রচুর প্রবলেমস রয়েছে অন্তত পক্ষে অ্যাডমিনিস্ট্রেশনে বা একটা লিগ চালাতে গিয়ে। বাট স্টিল যেভাবে আজকে ডার্বি এখনও অবধি যা হয়েছে, মানে খুব সুস্থভাবে যেভাবে ম্যানেজড হয়েছে, সিরিয়াসলি যেখানে ক্রেডিট ডিউ রয়েছে সেটা দিতেই হবে। ম্যাচ যখন শুরু হচ্ছে সেই জায়গাতে আমরা দেখতে পাই যে দুটো টিমই কিন্তু সিনিয়র টিম থেকে বেশ কিছু প্লেয়ারকে ইনপুট করেছিল তোমার ফার্স্ট 11 স্কোয়াডে বা বেঞ্চে তারা ছিল। নোটেবল নাম যেমন বলতেই হবে, ইস্টবেঙ্গলে দেবজিৎ মজুমদার, ডেভিড, এডমুন্ড, মার্তান রায়না, এরা সবাই সিনিয়র টিমের প্লেয়ার। তারা তোমার আজকে সিএফএল এর ডার্বি স্কোয়াডে ছিল। মোহনবাগানের ক্ষেত্রে বলতে হবে দীপেন্দু বিশ্বাস, সোহেল আহমেদ ভাট, কিয়ান নাসিরি, তারা কিন্তু ছিল। তো মোটামুটি মানে দুরকম মিক্স
শক্তি নিয়েই কিন্তু দুটো টিম ডার্বি খেলতে নেমেছিল। আর ন্যাচারালি আমরা জানি যে একটা ডার্বি মানে অবভিয়াসলি গোটা বাংলাতে যারা দুটো টিমকে সমর্থন করেন তাদের কাছে একটা খুব চাপের দিন। তাদের কাছে সকাল থেকে পুজো দেওয়া থেকে শুরু করে ঠাকুরের কাছে আশীর্বাদ চাওয়া থেকে শুরু করে একদম ম্যাচ শুরু হওয়ার মুহূর্ত অবধি যে বুকের একটা আলাদা ধুকপুকানি, সেটা একদম যখন লাস্ট মিনিটসের বাঁশিটা বাজবে সেই অবধি চলবে। এবং জিতে গেলে তো সিকান্দার, হেরে গেলে তো কিছু করার নেই, আবারও অপেক্ষা করা, আবার কতদিন পর ডার্বি হবে তার অপেক্ষা করা। এই প্রহর গুনতে গুনতে মোটামুটি যখন ম্যাচ শুরু হচ্ছে সবাই সেই প্রহরগুলোকে কাটাতে থাকে। এবং ডার্বি খুব ইম্পর্টেন্ট একটা দিক আমাদের ইন্ডিয়ান ফুটবলে। ইন্ডিয়ান ফুটবল আমরা জানি যে আস্তে আস্তে কোথাও ভীষণভাবে অন্ধকারের দিকে, কিন্তু স্টিল এই একটা ম্যাচ কোথাও একটা বিরাট বড় আলো নিয়ে আমাদের সামনে আসে। এবং সেই ম্যাচ আজকে আমরা অন্তত পক্ষে দেখেছি। দুদিকেই প্রায় ভালো রকম শক্তি ছিল, কিন্তু প্রথম যে জায়গাতে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল এই ম্যাচটাকে বার করতে সক্ষম হয়েছে বা এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে, এই ডার্বি ইস্টবেঙ্গল জিতেছে, সেটা হচ্ছে কোচের স্ট্র্যাটেজি। বিনো জর্জ যেভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করেছিলেন, বিনো জর্জ যেভাবে মোহনবাগানকে রিড করে তিনি গোটা ম্যাচটা খেলিয়েছেন প্লেয়ারদেরকে, এটা কোথাও একটা কোচের স্ট্র্যাটেজির মাস্টার স্ট্রোক ছিল আজকের এই 3-2 রেজাল্টে ইস্টবেঙ্গলের জেতাটা। সেখানে আমরা যদি উল্টো দিকে দেখি তাহলে মোহনবাগানের হয়ে জাতীয় তোমার যুব দলে কোচিং করানো ডেগি কার্ডোজো, তিনি কিন্তু সেই অর্থে কোনো একটা পার্টিকুলার জায়গাতে বা কোনো একটা পার্টিকুলার টাইমে তিনি বিনো জর্জের ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজিকে বিট করতে পারেননি। নাম্বার ওয়ান থিং। নাম্বার টু হচ্ছে যে কোথাও প্লেয়ারদের নিজেদের মধ্যে একটা তালমিলের অভাব। মোহনবাগানে যে জিনিসটা বারবার করে চোখে পড়ছিল যে প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশনের একটা প্রবলেম হচ্ছে। অনেক প্লেয়ার নতুন এসেছে টিমের মধ্যে, তারা কয়েকটা মাত্র ম্যাচ খেলেছে। সিনিয়র টিম থেকে কিছু প্লেয়ার এসে ঢুকেছে, যদিও তারা কয়েকদিন আগে থেকেই এই টিমটার সাথে প্র্যাকটিস করতে শুরু করেছিল, বাট স্টিল কোথাও একটা কমিউনিকেশনের প্রবলেম ছিল। কিন্তু উল্টো দিকে আমরা যদি ইস্টবেঙ্গলের দিকে দেখি তাহলে অনেক প্লেয়ার এই টিমে রয়েছে যারা অন্তত পক্ষে 3 বছর ধরে একটা সেম সেটআপের মধ্যে রয়েছে। তাদের মধ্যে নিজস্ব ভালো বোঝাপড়া রয়েছে, তাদের নিজেদের কমিউনিকেশন যথেষ্ট ভালো। এবং যারা নতুন প্লেয়ারও এই টিমটার মধ্যে এসে ঢুকেছে, মার্তান রায়না বা এডমুন্ড, তারাও কিন্তু খুব ভালোভাবে কমিউনিকেট করছিল। তো কোথাও এখানে কোচের একটা বিরাট বড় কাজ থেকে যায় যে আমার প্লেয়াররা 11 জন প্লেয়ার, তাদের নিজেদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন থাকবে। এই জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোথাও কিন্তু এই ম্যাচটাকে জিততে একইভাবে সক্ষম হয়েছে, কারণ প্লেয়ারদের মধ্যে প্রপার তালমিল ছিল। প্লেয়াররা একে অপরকে চেনে যে কে কোথায় কোন পজিশনে দাঁড়াবে, কোথায় আমি বল দেবো, কখন বলটা ধরবো, কখন ছাড়বো। অ্যান্ড নেক্সট থিং অবশ্যই বলতে হবে যে ফরওয়ার্ডদের দক্ষতা। একদিকে যদি দেখি যে ইস্টবেঙ্গলে যখন 2-0 গোলে ফার্স্ট হাফে লিড নিল, বেশ কিছু চান্স মিস করেছিল। উল্টো দিকে মোহনবাগান প্লেয়ার তারাও কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, বাট স্টিল সেই সুযোগগুলোকে কনভার্ট করতে পারেনি। সুহেল আহমেদ ভাট, তাকে নিয়ে গোটা ভারতীয় ফুটবল মহলে একটা বিরাট আশা রয়েছে। ঠিক একইভাবে ইস্টবেঙ্গলের ডেভিড লালান সাঙ্গা, তাকে নিয়েও গোটা ভারতীয় ফুটবল মহলের একটা বিরাট আশা রয়েছে। ডার্বির মঞ্চ, যেটা একটা বিরাট বড় মঞ্চ, যদিও ক্যালকাটা ফুটবল লিগ, বাট স্টিল এটা একটা বড় মঞ্চ, এখানে কেউই কিন্তু ক্যাজুয়াল ফুটবলটা খেলবে না। সেই জায়গাতে দেখা গেল যে ডেভিড, সে কিন্তু নিজের নামের প্রতি বা তার ওপর যে এক্সপেকটেশনটা রয়েছে ইস্টবেঙ্গল জনতার বা ভারতীয় ফুটবল মহলের যে একটা কথা এক্সপেকটেশন রয়েছে, সেটা এই বড় ম্যাচে কিন্তু প্রমাণ করতে সক্ষম হলো। ম্যাচ যখন 2-2, সেখানে ডেভিড ঠান্ডা মাথায় ওই জায়গা থেকে একটা ভালো ফিনিশ করলো এবং অবভিয়াসলি টিমকে যখন লিড এনে দিল, টিমকে যখন জয়ের মুহূর্তটা গিফট করলো, সেখানে দাঁড়িয়ে ওই জার্সি খুলে সেলিব্রেশন, তাছাড়া আর ওর কাছে কোনো রাস্তা ছিল না। যেন একটা বিরাট বড় পাহাড় বুকের ওপর চেপেছিল, সেটাকে পুরোপুরি সরিয়ে দিতে সক্ষম হলো এবং ওই গোলটাতে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিতলো। বাট আমাদের বলতে হবে যে মোহনবাগান যেভাবে সেকেন্ড হাফের শুরুতেই কামব্যাকটা করতে সক্ষম হলো, যেখানে প্রথমে লিয়ন এবং তারপর অবশ্যই বলতে হবে কিয়ান নাসিরি, যে টিমে ফিরেছে, অন্যতম সিনিয়র প্লেয়ার ছিল মোহনবাগানের এই স্কোয়াডটার মধ্যে, তার দায়িত্বেই কিন্তু কোথাও মোহনবাগান ফিরে আসতে সক্ষম হয়। বাট স্টিল কিয়ান যা মিস করেছে, আমার মনে হয় সেখানে কিন্তু মোহনবাগান লিড পেলেও পেতে পারতো বা এই ম্যাচটা মোহনবাগান ড্র করলেও করতে পারতো। বাট অবশ্যই উল্টো দিকে ইস্টবেঙ্গল, সেখানে ফরওয়ার্ড বা মিডফিল্ডাররাও কিন্তু মিস করেছে। স্পেশালি আমার যে গোলটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু সায়ন ব্যানার্জির গোলটা, যে জায়গা থেকে গোলকিপারকে বিট করেছে, কাটিয়েছে এবং একদম খুব ঠান্ডা মাথায় একটা ফিনিশ করেছে। বহুদিন আমরা সায়ন ব্যানার্জির নাম শুনতে পাইনি, বহুদিন তাকে আমরা পিকচারে দেখতে পাইনি। একটা বিরাট বড় পোটেন্সিয়াল তার মধ্যে ছিল। গতবার বা তার আগের বার একটা বিরাট সাড়া জাগিয়ে তার আগের বার 2023-24 সিজনেও উঠে এসেছিল। বাট যেখানে ওর পৌঁছানোর কথা ছিল এই 2025-26 সিজনে
একদম শুরুতে এসে সেখানে কিন্তু সায়ন ব্যানার্জি নেই, বাট আজকে ওই ডার্বির গোলটা ওকে কোথাও একটা ভালো মাইলেজ দেবে। তো একটা খুব ভালো ডার্বি অন্তত পক্ষে দেখেছি। দুটো টিম তারা নিজেদের মতো করে চেষ্টা করেছে। ইস্টবেঙ্গলের তাগিদ, ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি, ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ডেডিকেশন অনেক বেটার ছিল, অনেক হায়ার ছিল মোহনবাগানের প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে। তো অবশ্যই সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল এই ডার্বিটা জিতেছে এবং কোথাও ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানের থেকে একটু বেশি ইস্টবেঙ্গল এগিয়ে গেল। একটা বিরাট বড় অ্যাডভান্টেজ পাওয়া, ডার্বি জেতা মানে প্লেয়াররা কিন্তু যথেষ্ট কি বলবো মনোবলের দিক থেকে হায়ার জায়গাতে থাকবে। তো দেখা যাক কি হয়। আবারও বলছি, যে ইয়াং প্লেয়াররা সুযোগ পেয়েছে, যে ইউথ টিমের প্লেয়াররা সুযোগ পেয়েছে, তার সাথে সিনিয়র টিমের যে সমস্ত ইয়াং প্লেয়াররা সুযোগ পেয়েছে, শুধুমাত্র ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার, তাকে ইয়াং হিসেবে গণ্য করা যায় না, বাট বাকি প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু ইয়াং প্লেয়ার ছিল দুটো টিমেই। তো যারা সুযোগ পেয়েছে, যারা নিজেদের 100% দিয়েছে, তারা কিন্তু কোথাও সেই মনোবলের জায়গাতেও থাকবে যে আমরা সিনিয়র টিমেও আস্তে আস্তে একটা ভালো জায়গা পেতে পারি। বিশেষ করে যারা পায়নি এখনো অবধি, যাদের সেই সুযোগটা রয়েছে, তারা কিন্তু একটা কোথাও ভালো রাস্তা দেখানোর মতো আজকে ম্যাচ পেয়েছিল। অনেকে সেটা দেখাতে পেরেছে, অনেকে সেটা দেখাতে পারেনি। বেশ কিছু প্লেয়ার হতাশ করেছে, বাট বেশ কিছু প্লেয়ার রয়েছে তারা এক্সেপশনালি ভালো পারফরমেন্স করেছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেমন বলতে হবে নাসিব রহমানের কথা, অসাধারণ একটা পারফরমেন্স করেছে মাঝমাঠে, অসাধারণ পারফরমেন্স করেছে। ডিফেন্সে মার্তান রায়না দেখে মনে হচ্ছে যেন অনেক দিন ইস্টবেঙ্গলের এই সেট আপটার মধ্যে রয়েছে। অসাধারণ একটা পারফরমেন্স। বলতে হবে যে এডমুন্ড লালরেন্ডিকার কথা আগের ম্যাচেই বলেছিলাম, দেখো এই প্লেয়ারটাকে আমি একটা আলাদাভাবে দেখি, ওর প্রতি আমার একটা আলাদা পার্সোনাল কি বলবো ভালো লাগা রয়েছে, সেটা এক পাশের ব্যাপার। কিন্তু আজকে যে অ্যাসিস্ট করেছে, যে জায়গা থেকে বলটাও রিলিজ করেছে, এই এই কোথাও প্লাস পয়েন্টগুলোই আজকে ইস্টবেঙ্গলের ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই ইস্টবেঙ্গল এই ডার্বিটা জিতেছে। বাট স্টিল মোহনবাগানের জন্য গোটা সিজন পড়ে রয়েছে। মোহনবাগানের টিম অনেক সুপিরিয়র, ইস্টবেঙ্গলও অনেক ভালো টিম তৈরি করেছে। যখন দুটো টিম সিনিয়র টিমে একদম মুখোমুখি হবে, 6জন করে বিদেশি প্লেয়ার দুজনেরই থাকবে, অল সিনিয়র প্লেয়ার্স থাকবে ডোমেস্টিক লেভেলের, সেই ডার্বি আরও বেশি উত্তেজক হবে। সেই ডার্বি অনেক বেশি কি বলবো হাইলি একটা এনগেজিং ম্যাচ হবে। সেখানে গিয়ে হয়তো মোহনবাগান একটা বড় রকমের বদলা নেওয়ার চেষ্টা করবে, বাট স্টিল ইস্টবেঙ্গলের স্কোয়াড এইবারে আগের থেকে অনেক বেটার। ডার্বি যতগুলো হবে এই সিজনে, একদম লাস্ট ডার্বি অব দি সিজনের প্রত্যেকটা ডার্বি কিন্তু উপভোগ্য হতে চলেছে, প্রত্যেকটা ডার্বি কিন্তু উত্তেজক হতে চলেছে। অবশ্যই আমরা এনজয় করব গোটা সিজন জুড়ে, কারণ ডার্বিটাই আমাদেরকে সব থেকে বেশি অক্সিজেন দেয় ভারতীয় ফুটবলে। বাকি এই ম্যাচ নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।